সেক্ষেত্রে এই জন্য হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। সুতরাং ব্যবসায়ের ভাষা হলো খ নাম্বার, উত্তর হবে খ। 2 নাম্বার বলছে নিচের কোনো বিবরণীর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল জানা যায়। আর্থিক ফলাফল বলতে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মোট মুনাফা বা মোট নিট মুনাফা, এই ফলাফলকে বোঝানো হয়েছে। সেখানে আমরা জানি যে বিশদ আয় বিবরণীর মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক যে নিট মুনাফা বা মোট মুনাফা, এই ফলাফলগুলো জানা যায়। সুতরাং উত্তর হবে বিশদ আয় বিবরণী। আর এখানে আছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী কেবলমাত্র একটি ব্যবসা প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি ও পরিশোধ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ নগদ অর্থের আগমন ঘটেছে এবং কি পরিমাণ নগদ অর্থের নির্গমন ঘটেছে এটা জানা যায়। সুতরাং এটা দ্বারা ব্যবসায়ের আর্থিক ফলাফল জানা যায় না। আর্থিক অবস্থার বিবরণ, আর্থিক অবস্থার বিবরণী সাধারণত একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ ও দায়ের পরিমাণ জানা যায়, কিন্তু নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ জানা যায় না। মালিকানা সত্ত্ব বিবরণীর মাধ্যমে শুধু মালিকানা সত্ত্বের পরিমাণ কত আছে সেটা জানা যায়। সেই জন্য উত্তর হবে ক। বকেয়া চেক। বকেয়া চেক বলতে কি বোঝানো হয়? বকেয়া চেক হলো যে সকল চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখন উপস্থাপিত হয়নি। এটা ব্যাংক সমন্বয় বিবরণীর মধ্যে আমরা সাধারণত যদি নগদ প্রবাহ নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে শুরু করি, সেক্ষেত্রে ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, সেটাকেই বকেয়া চেক হিসাবে গণ্য করা হয়। আর তাইলে বকেয়া চেক বলতে বোঝানো হয় ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তাহলে 3 নাম্বার হবে গ। 4 নাম্বার বলছে কোনো হিসাবটির জন্য সমাপনী দাখিলা প্রয়োজন। কোনো হিসাবটির জন্য সমাপনী দাখিলা প্রয়োজন। সাধারণত সমাপনী দাখিলা প্রয়োজন হয় কোন কোন হিসাবের জন্য? সমাপনী দাখিলা প্রয়োজন হয় মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয় এবং মালিকানা সত্ত্ব হিসাব। মালিকানা সত্ত্ব হিসাবের মধ্যে শুধুমাত্র উত্তোলন জাতীয় যে হিসাবগুলো আছে এগুলোর জন্য আমাদের উত্তোলন জাতীয় হিসাবগুলোর জন্যই আমাদের সমাপনী দাখিলা প্রয়োজন হয়। যেমন মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো বন্ধ করা হয় সমাপনী দাখিলার মাধ্যমে। অপরদিকে ব্যবসায়ের নিট মালিকানা সত্ত্ব, একটা নির্দিষ্ট সময় নিট মালিকানা সত্ত্ব বের করার জন্য আয় হিসাব, নিট আয় বা নিট ক্ষতি বন্ধ করা হয়। সাথে সাথে আবার উত্তোলন যে হিসাবগুলো আছে উত্তোলনকেও বন্ধ করে দেওয়া হয়। আর আমরা জানি উত্তোলন যদি বন্ধ করি সেক্ষেত্রে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস পায়, সেক্ষেত্রে মূলধন ডেবিট হবে, উত্তোলন হিসাব ক্রেডিট হবে। সেই জন্য আর মূলধন হবে না, মূলধন বন্ধ করা হয় না। মুনাফা অনুপার্জিত আয়, অনুপার্জিত আয় হলো দায়, দায়বাচক হিসাব সাধারণত সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করা হয় না। অগ্রিম বীমা, অগ্রিম বীমা হলো সম্পদ। আমরা বলছি যে সম্পদ কখনোই বন্ধ করা হয় না, কিন্তু মুনাফা জাতীয় আয় বা ব্যয় হিসাব এবং মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন ছাড়া সবগুলো মালিকানা সত্ত্বের হিসাবগুলি বন্ধ করা হয়। সুতরাং ওখানে উত্তর হবে উত্তোলন, কারণ উত্তোলন বন্ধ করা হয়। আর উত্তোলনের জাবেদা দিতে হয় মূলধন হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। তাহলে এখানে এই হবে ক। তারপরে আসি কোনটি লেনদেন নয়। কোনটি লেনদেন নয়? আসলে আমাদের জানতে হবে লেনদেন কি। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা দ্বারা যদি দুটি পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন হয় সেটা হলো লেনদেন। একটা লেনদেনে কমপক্ষে 3টি বৈশিষ্ট্য থাকবে। যদি 3টি বৈশিষ্ট্য কম থাকে সেক্ষেত্রে ওই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না। 1, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। 2, আর্থিক অবস্থার পরিবর্তন। 3, দুটি পক্ষ। যেমন এখানে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে, পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান করার অর্থ হলো আমি কোনো পক্ষকে বলেছি যে আমি আপনার কাছ থেকে এত টাকার পণ্য ক্রয় করব, বাট পণ্য ক্রয়ও করি নাই, তাকে নগদ টাকাও দেয়নি,
আর সেও আমাকে পণ্য দেয়নি, সুতরাং এটা লেনদেন নয়। অফিস ভাড়া প্রদান, হ্যাঁ অফিস ভাড়া প্রদান করলে আমার ব্যবসা প্রতিষ্ঠানের থেকে নগদ অর্থ চলে যাবে, অপরদিকে আমার সমপরিমাণ ব্যয় বাড়বে, এবং যাকে অফিস ভাড়া দেব সে একটা পক্ষ, আমার একটা পক্ষ, সুতরাং এইটা একটা লেনদেন। গ্রাহককে নগদে আয়কর পরামর্শ প্রদান, আমি যদি পরামর্শদাতা প্রতিষ্ঠান হয় সেক্ষেত্রে কোনো গ্রাহককে সেবা প্রদান করলে সেক্ষেত্রে আমার প্রাপ্য হিসাবের সৃষ্টি হবে, সুতরাং সেটাও একটি লেনদেন হয়। অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হলে আমার খরচ বাড়বে, অগ্রিম বিমা কমবে, সেটাও লেনদেন হবে। সুতরাং এখানে লেনদেন নয় হলো পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান। উত্তর হবে ক। 6 নম্বর, 6 নম্বর বলেছে প্রকৃত অর্থে কার্যপত্র কি? একটি জাবেদা, একটি খতিয়ান, একটি খসড়াপত্র, একটি আর্থিক বিবরণী। প্রকৃতপক্ষে জাবেদা আর্থিক কার্যপত্র হলো একটি খসড়াপত্র। এখানে রেওয়া মিলের উদ্বৃত্তগুলো বিভিন্ন বিবরণীর মাধ্যমে প্রকাশ করা হয়। রেওয়া মিলের উদ্বৃত্ত নিয়ে আমরা অ্যাডজাস্টেড রেওয়া মিল, তার সাথে হলো বিশদ আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর একটা নির্দিষ্ট সময়ের খসড়া মাত্র, এটা চূড়ান্তভাবে তৈরি করা হয় না সাধারণত। এই জন্য প্রকৃত অর্থে কার্যপত্র হলো একটি খসড়াপত্র। উত্তর হলো খ। না, উত্তর হবে গ। খসড়াপত্রটা আছে গ নাম্বার। এবার আসি হলো 7 নম্বরে একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে যে সুমন ট্রেডার্সের 30/6/2023 তারিখের রেওয়া মিলে অগ্রিম বিমা 1,20,000 টাকা আছে, যা 2 বছরের জন্য 1/4/2023 তারিখে পরিশোধ করা হয়েছিল। আমাদের এখানে খেয়াল করতে হবে যে 1/4/2023 তারিখের জন্য দেয়া আছে, তার মানে 2 বছরের জন্য। এখানে আমাদের দেওয়া আছে হলো 1,20,000, 2 বছরের জন্য 2 দিয়ে ভাগ করলে 60,000। এইখানে বিমাটা দেওয়া আছে 1/4/2023, আর এখানে বলছে রেওয়া মিলে অগ্রিম বিমা হলো 1,20,000 পরিশোধ করেছে। এটা যদি 7 নম্বর প্রশ্ন বলি যে সুমন ট্রেডার্সের 30/6/2023 তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণীতে বিমা খরচ কত হবে? 1/4/2023, তাহলে আমাদের 4 ধরতে হবে, 4, 5, 6, তার মানে 3 মাস। তাহলে 60,000 টাকা হলো 1 বছরে দেওয়া আছে, তাহলে 3/12, তার মানে কি 5/12 60 গুণ হবে 5/12 60, সুতরাং আমার বিমা খরচ হবে 15,000 টাকা। 15,000 অপশন হলো ক, সুতরাং উত্তর ক। 7-এর উত্তর হবে ক। এবার আসি 8 নম্বর। 8 নম্বর বলছে সুমন ট্রেডার্স যদি 30/6/2023 তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণীতে বিমা খরচ না দেখায়, তাহলে হিসাব বিজ্ঞানের কোন নীতি লঙ্ঘন করা হবে? খরচ যদি নির্দিষ্ট বছরের না দেখায় তাহলে মিলকরণ নীতির লঙ্ঘন হবে। কারণ হলো মিলকরণ নীতির মূল কথা হলো কোনো একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ আয় বা ব্যয় সংগঠিত হবে ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই ওই আয় বা ব্যয়কে দেখাতে হবে, অন্য কোনো সময় দেখানো যাবে না। যদি আমরা ওই নির্দিষ্ট সময় ছাড়া অন্য কোনো সময় ওই আয় বা ব্যয়কে আয় বা ব্যয় হিসাবে চিহ্নিত করি, সেক্ষেত্রে মিলকরণ নীতির লঙ্ঘন হবে। সুতরাং এটা হবে মিলকরণ নীতি। 8-এর উত্তর হবে ঘ। ওকে, দেন আসি 9 নাম্বার। 9 নাম্বার বলছে যে
হিসাব চক্রের কোনো ধাপে লেনদেন শনাক্ত করা হয়? লেনদেন শনাক্ত করা হয় সাধারণত হিসাব চক্রের প্রথম ধাপে নয়, হিসাব চক্রের প্রথম ধাপে। উত্তর হবে ক। মানে কারণ হলো হিসাব চক্রের ধাপগুলো যদি আমরা দেখি, প্রথমেই আছে লেনদেন শনাক্তকরণ, তারপরে লেনদেন বিশ্লেষণ ও জাবেদাভুক্তকরণ, খতিয়ান ভুক্তিকরণ, তারপর হলো রেয়ামিল প্রস্তুতকরণ, এইগুলো আছে। এই ধাপগুলো দেখে নিলেই দেখা যাবে হিসাব চক্রের এই ধাপগুলো থেকে অনেক সময় একটা করে প্রশ্ন আসে। এবার একটা বড় উদ্দীপক দেয়া আছে, যদি তোমরা দেখো 2024 সালের রাজশাহী বোর্ডের মধ্যে জনাব সমীরনের 2021 সালের জুন মাসের নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদা বলতে সাধারণত যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল নগদ লেনদেন প্রদান করা হয়, অর্থাৎ নগদ টাকা প্রদানের ফলে যে জাবেদাগুলো আমরা তৈরি করি, সেটা হলো নগদ প্রদান জাবেদা। সেইখানে 1 নম্বর আছে যে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তারপর পদ হিসাব হিমো ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার মানে নগদ পরিশোধ করেছি, পদ হিসাব সোহাগ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এবং প্রদত্ত বাট্টা হিসাব ক্রেডিট। 3 আছে হলো ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। মোট এখানে আমার ক্রয় হিসাব আছে 20,000, পদ হিসাব আছে 12,100 এবং নগদান হিসাব আছে 32,000, বাট্টা আছে 100। আচ্ছা, এবার বলছে জনাব সমীরনের জুন মাসের ক্রয় জাবেদার যোগফল কত? ও ক্রয় জাবেদার যোগফল ছিল 30,000 টাকা। ক্রয় জাবেদার যোগফল ছিল মানে নগদ নাকি? হ্যাঁ, জনাব সমীরনের ক্রয় জাবেদার। এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, একটা হলো ক্রয় জাবেদার যোগফল বলছে, আর ওখানে হলো নগদ প্রদান জাবেদা। ক্রয় জাবেদা বলতে যে ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল ধারে ক্রয় সংগঠিত হয়, সেই ধারে ক্রয়গুলো সাধারণত ক্রয় জাবেদায় লিপিবদ্ধ করতে হয়। সেইখানে আমাদের ক্রয় জাবেদার যোগফল দেওয়া আছে 30,000 টাকা। এবার প্রশ্ন হলো উদ্দীপকে ব্যবহৃত জাবেদাটি কোনো ধরনের জাবেদাকে যদি আমরা প্রধানত 2 ভাগে ভাগ করি, একটা সাধারণ জাবেদা, একটা হলো বিশেষ জাবেদা। বিশেষ জাবেদার মধ্যে আছে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা এবং নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। তাহলে এইখানে যেহেতু নগদ প্রদান জাবেদা আছে, সেটা হলো বিশেষ জাবেদা। তাহলে 10-এর উত্তর হবে বিশেষ জাবেদা, খ। দেন 11 নম্বর বলছে জনাব সমীরনের 2021 সালের জুন মাসের মোট ক্রয়ের পরিমাণ কত? এইখানে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখব যে ক্রয় হিসাব ডেবিট, এখানে মোট ক্রয় আছে হলো 20,000 টাকা। এই নগদ প্রদান জাবেদাটার মধ্যে মোট নগদ ক্রয় আছে হলো 20,000, আর এখানে বলে আছে শেষে যে ক্রয় জাবেদার যোগফল, তার মানে কি এটা হলো ধারে ক্রয়, সেটা হলো আছে 30,000। তাহলে মোট ক্রয় হবে 50,000 টাকা। এটা 50,000 টাকা। উত্তর আছে হলো ঘ। সুতরাং উত্তর হলো ঘ, 11 নম্বর। এবার আসি 12 নম্বরে। 12 নম্বরে কি বলেছে যে সমাপনী দাখিলা প্রদানের পর কোনো হিসাবের জের শূন্য হয়। সমাপনী জাবেদা দাখিলার পর কোনো হিসাবের জের শূন্য হয়। এটা আমাদের প্রথমে এটা থেকে একটা সমাপনী দাখিলা আসছে, ওখানে বললাম যে সহজে এটা মনে রাখতে হবে যে ব্যবসা প্রতিষ্ঠানের যাবতীয়